স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। দর্শক, একটি বিষয় একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আসলে পত্রিকাগুলো আমার হাতে এসে পৌঁছায়নি, তা আমরা মোবাইল ডিভাইসের মাধ্যমে পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ থেকেই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং এর মাঝে যদি পত্রিকাগুলো চলে আসে সেখান থেকে আমরা শুরু করব। দর্শক, আমরা প্রতিদিনের মতোই যেভাবে শুরু করে থাকি যে আমরা দেশ রূপান্তর পত্রিকা দিয়েই সাধারণত দেখে থাকি, আমরা আজও চেষ্টা করব একইভাবে দেশ রূপান্তর পত্রিকা দিয়েই। পত্রিকাগুলো আমরা দেখব। আমরা ই পেপার থেকে দেখার চেষ্টা করব। দেশ রূপান্তর রাশিয়ার যে যুদ্ধ চলছে সেটিকে প্রাধান্য দিয়ে প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, রাশিয়ায় যোদ্ধা পাচারে ৬৭ চক্র। রাশিয়ায় যোদ্ধা পাচারে ৬৭ চক্র। ইউরোপেও সক্রিয় একটি সিন্ডিকেট, ৬ জনের নামে ইন্টারপোলের রেড নোটিশ। ভালো চাকরির প্রলোভনে যান ৩৫ জন এবং নজরদারিতে ১৭ ট্রাভেল এজেন্সি। দেখি আসলে ভেতরের দিকে শিরোনামটি নিয়ে কি লিখেছে পত্রিকাটি। জীবন ও জীবিকার কিছুটা সচ্ছলতা ফেরানোর দুচোখ তারা স্বপ্ন নিয়ে ইউরোপের দেশ সাইপ্রাসের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পাড়ি জমান, কিন্তু দেশ ছাড়ার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই হয়ে কয়েক হাত বদলের পর ২০ লাখ টাকা তাকে রাশিয়া একটি মানব পাচার চক্রের কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। আসলে যেটি শিরোনাম থেকে বোঝা যাচ্ছিল যে আসলে রাশিয়ায় যে পাচারটা হয় সে পাচারের পেছনে আসলে কিন্তু একটি চক্র থাকে এবং সে যে চক্র সিন্ডিকেট আমরা বলি, সে সিন্ডিকেট কিন্তু একটি বিশাল অঙ্কের বিনিময়ে দেশের সাধারণ মানুষ যারা দুচোখ করে স্বপ্ন দেখে যে সামনে কিছু করবে পরিবারের জন্য বা আপনজনদের ভাগ্য ফেরানোর জন্য, আসলে তারা চেষ্টা করবে, সেই স্বপ্ন থেকেই কিন্তু স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন দেখাটা আসলে দালাল চক্র বা সিন্ডিকেট যে বা যারা আছে তারা কিন্তু এটাকে দুর্বলতা ভাবে এবং এই দুর্বলতাকে কাজে লাগিয়ে একটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে বিদেশে পাঠানোর যে স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন তখন ভঙ্গ হয় যখন দেখে যে তারা আসলে তাদের নির্ধারিত বা যেভাবে আসলে যেখানে যাচ্ছিল, যে কাজের কথা বলে বা যে পারিশ্রমিক পাবে এমন একটি বিষয় সেটি যখন পায় না, বরং দেখা যায় সেটিকে আসলে অন্য খাতে প্রভাবিত করা হচ্ছে। বিশেষ করে যে এখন বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ চলছে, রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন, ইসরায়েল, এ ধরনের জায়গায় কিন্তু সেসব পাচার চক্র এ ধরনের মানুষকে কিন্তু সেখানে পাঠিয়ে থাকে, যেটা সত্যি মানে সে পরিবারগুলো তো বটেই, এটা আমাদের দেশের জন্য সাধারণ মানুষের জন্য অনেক কষ্টের এবং দুঃখর, যেখানে তাদের আসলে স্বপ্ন ভঙ্গ হয় এবং একটা পর্যায়ে তারা কিন্তু আসলে তাদের আপনজনের মাঝে কখনো ফিরে আসবে কিনা সে বিষয়টিও কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তারপর আরও আছে সচিবালয় শূন্য, 11 দপ্তরের ঢিমে ঢালা ভাব। চাহিদা বাড়ছে গ্যাসের, কমছে উৎপাদন। পাশে আরও আছে শেখ হাসিনা প্রত্যার্পণ জটিল সমীকরণ, এমনই একটি শিরোনাম পত্রিকাটি করেছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। সন্ত্রাসবাদ নিয়েও একটি গুরুত্বপূর্ণ শিরোনাম পত্রিকাটি করেছে। সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। পাশে আরও আছে স্বাস্থ্যে দুদক তদন্ত গতিহারা। চিহ্নিত ৪৮ জনের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ।
পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে যেখানে দেখা যাচ্ছে চলন্ত বাসে দর্শনের প্রতিবাদে বিক্ষোভ, এমন একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। এবং শেষের দিকে আরও যে শিরোনামটি পত্রিকাটি করেছে আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক বিরোধে বিঘ্নিত দক্ষিণ এশিয়ার উন্নয়ন। দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে আসলে রাজনৈতিক রাজনৈতিক বিদ্বেষে বা রাজনৈতিকভাবে একে অপরের সঙ্গে যে সমস্যা হচ্ছে, সেই সমস্যা থেকেই কিন্তু আসলে আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেখানে কিন্তু ব্যাপকভাবে উন্নয়নের যে একটা ঘাটতি শুরু হয়েছে সেটি কিন্তু আসলে আমরা দেখেছি, নোটিশ করছি। আসলে পারস্পরিক সম্পর্ক যদি ভালো না থাকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী রাষ্ট্রের বা এক দেশের সঙ্গে আরেক রাষ্ট্রের, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আসলে প্রতিটা দেশের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে একটা বিঘ্নতা ঘটে, বাধা সৃষ্টি হয়, যেটি আসলে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আসলে একটু বেশিভাবে চোখে পড়ছে, যেটা আমরা দেখেছি। দর্শক, আমরা প্রতিদিনের মতোই কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু আসলে আমাদের এই সংবাদ বিশ্লেষণে একটি অতিথির সঙ্গে যুক্ত হয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যুক্ত হব আজ আমরা যুক্ত হব আমরা রফিকুল ইসলাম রলির সাথে এবং সমসাময়িক বিষয় নিয়ে এবং সংবাদ আসলে যে আমাদের এশিয়ান টেলিভিশনে এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলির সাথে, এবং তার কাছ থেকে আমরা জানবো সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। রফিকুল ইসলাম রলি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। রলি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন। এবং প্রথমে আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই বা জানতে চাই, যে আপনি জানেন যে গতকাল আসলে ভাষা সৈনিকদের, আমাদের যে ভাষা শহীদ ছিল আমাদের দেশের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছে, সে দিবসটি কিন্তু পালিত হয়েছে এবং সেটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে থাকি। তো আমরা দেখেছি যে শহীদ মিনার ছিল, সেখানে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু, মানে সাধারণ মানুষের যে একটা ঢল ছিল আসলে, বিশেষ করে শোক গাথা পোশাক এবং সাথে ফুলের তোড়া নিয়ে তারা সেখানে গিয়েছিল আসলে তাদের শ্রদ্ধা জানাতে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেছেন এবং আসলে এটিকে কি আরো জাঁকজমকপূর্ণভাবে আমরা করতে পারতাম কিনা, বা এটিকে আরো কিভাবে ভালো করা ছিল বলে আপনি মনে করেন একজন সাংবাদিক হিসাবে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে। সত্যি বলেছেন, গতকাল ছিল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মানে 21 ফেব্রুয়ারি বা যদি আমরা 8 ফাল্গুন দুটোই বলতে পারি। গতকাল সারাটা দিন আমরা যদি সংবাদ বিশ্লেষণ করি বা সংবাদগুলো দেখি, তাহলে কয়েকটা বিষয় আমরা চোখে আসে। গতকাল কিন্তু সাধারণত আমরা 21 ফেব্রুয়ারি যে মানে আহ সাদা কালো যে কম্বিনেশন, সেটা থেকে আমরা বেরিয়ে একটু আপনি যদি দেখেন কালো লাল সবুজের কম্বিনেশন দেখা গিয়েছে, যেটা আপনি খেয়াল করেন। এটা 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 একটা অন্যতম একটা কারণও ছিল, আপনি নিশ্চয় জানেন। গতকাল যেরকম আমরা হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছি, একই সঙ্গে গোটা জাতি কণ্ঠে উচ্চারিত হয়েছিল শহীদদের, বিশেষ করে আমরা যাদেরকে বলছি 24-এর গণ অভ্যুত্থান যারা শহীদ, আহ তাদেরকেও এই জাতি স্মরণ করেছে এবং তাদের সবারই কণ্ঠে অন্যতম একটা আবেগ ছিল। আপনি যদি খেয়াল করেন, সারা দেশে যদি আমরা সংবাদগুলো দেখি, বিশেষ করে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফেসিবাদের যে পতন বা পরবর্তী বাংলাদেশ, এটি ছিল এইবারের শহীদ মানে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম বিষয় আর কি। সারা দেশে আমি যেটা এর আগে বলতে চেয়েছিলাম, কয়েকটি ধাপ যদি আমরা বিশ্লেষণ করতে পারি, কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা মহান শহীদ দিবসকে আমরা স্মরণ করেছি। আহ আমরা কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু 52 যে ভাষা শহীদ তাদেরকে স্মরণ করেছি, পাশাপাশি কিন্তু গতকাল আরেকটি বিষয় আমরা সবার চোখে এসেছে, সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা স্মরণ করেছি। এবং আমাদের 24-এর গণ অভ্যুত্থানে যে শপথ ছিল বা যে উদ্দেশ্য ছিল ফেসিবাদ মুক্ত বাংলাদেশ,
সেটিও আমরা দেখতে পেয়েছি সাধারণ ছাত্র জনতা বা সকল শ্রেণী পেশা মানুষের মাঝে। সেটিও বিভিন্নভাবে তারা বহিঃপ্রকাশ আহ, করতে দেখেছি আমরা, কারো আলপনায়, কারো তাদের স্লোগানে, কোথাও দেখা গিয়েছে তাদের আর্ট বা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে। আমি যেটা প্রথমে যেটা বলেছিলাম, যেটা আমরা তো সাদা কালো যে কম্বিনেশনটা বলতাম, সেখান থেকে আমরা একটু পরিবর্তন হয়ে যেখান থেকে আমরা লালের একটা কম্বিনেশন এনেছি। আপনি নিশ্চয় জানেন লাল অর্থ হচ্ছে প্রতিশোধ বা নিজেকে আত্মরক্ষা, বা মানে এটাকে আমরা অন্যভাবে যদি বলতে পারি, ওই বেশিরভাগ মুক্ত যেটা আমরা কথাটা আমরা বারবার আসছিল, তারই বহিঃপ্রকাশ আমরা এবারের ভাষা শহীদদের বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান বা যেটা দেখতে পেয়েছি। না, যেমনটি আপনি বলছিলেন যে লাল লাল রঙের আসলে কিন্তু অনেক কারণ আছে, এবং লাল কিন্তু অনেক কিছুকে আসলে সামনে এগিয়ে নিতে চায়। বিশেষ করে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান ছিল, সেটি কিন্তু আসলে সেখানে অনেক আমাদের সন্তান থেকে শুরু করে আসলে আমাদের সকল শ্রেণীর পেশার মানুষই কিন্তু ওখানে জীবন দিয়েছে। সেখানে কিন্তু আসলে রক্ত ঝরেছে, এবং এই রক্তের ঝরা থেকে সামনে কিন্তু এগিয়ে নেওয়ার যে একটা প্রত্যয় বা ব্যত্যয় আসলে তৈরি হয়েছে সবার ভিতরে, সেখান থেকে আসলে কিন্তু এবারের যে বিষয়টি ছিল গতকাল, সেখানে কিন্তু কালোর পাশাপাশি একটা যে লালের যে কম্বিনেশন, সেটি সত্যি আপনি সুন্দর বলেছেন। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে এখনো আসলে মাধ্যমিক এবং প্রাথমিকের যে বই দেওয়ার বিষয়টি ছিল, পৌঁছে দেওয়া আসলে যথাসময়ে জানুয়ারির মাঝে, কিন্তু সেটি কিন্তু 1 মাস পেরিয়ে 1 মাস 21 দিন চলে গেছে। এখন পর্যন্ত কিন্তু 7 কোটি বইয়ের একটা সংকট চলছে, যেটি এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়নি যথাসময়ে। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, বা এটা যদি আরো দেরি হয় বা বিলম্ব হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের লেখাপড়াটা কতটুকু আসলে যুক্তিযুক্তভাবে তার সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এটিকে কিভাবে আপনি দেখেন? আমি এইটি বলার আগে আমি আরেকটি বিষয় একটু আপনার কাছে আলাপ করতে চাচ্ছি। আজকের সংবাদ মাধ্যমগুলোতে আরেকটা বিষয় শিরোনাম আপনার তো চোখে পড়বে, সেটা হচ্ছে আহ বেশ কয়েকটি স্থানে মানে ফুল দেওয়া নিয়ে, মানে অর্থাৎ শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে অনেক জায়গায় সংঘর্ষ হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি আর কি। এটা মানে ব্যতিক্রমও আছে এই ক্ষেত্রে বলছি। যেমন চট্টগ্রামে আপনি যদি খেয়াল করেন, চুয়েটের যে ঘটনাটি, গণনাটি আর কি, মাঝপথে এসেই দেখা যাচ্ছে আহ সংঘর্ষের জন্য মানে শহীদ দিবসে পালন মানে বন্ধ হয়ে গিয়েছে। এরকম অনেকগুলো, যেমন বাউনবাড়িয়া আমরা দেখেছি, চট্টগ্রামে শুনেছি, বরিশালের কয়েকটি জায়গায় দেখেছি আর কি। সংঘর্ষের কারণে মহান শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিঘ্নিত হয়েছে। তবে সেটা আমরা বলছি কোনোভাবেই কাম্য নয়, সেটা যে হোক। তবে এক্ষেত্রে আমি বলবো সরকারকে এখান থেকে আরো কঠোর হওয়া ছিল। মহান ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেখানে সারা বিশ্ব পালন করছে, সেখানে আমার দেশে কেন পালন করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটবে, সেটি আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে দেখা উচিত ছিল। আমি একটু আপনার কথায় আসি, যেটাকে জানতে চেয়েছিলেন পাঠ্যপুস্তক। এটা সত্যি বলেছেন, আজকে প্রায় 1 মাস 21 দিন পেরিয়ে গেছে। জি জি জি, প্রায় 2 মাস কাছাকাছি বলতে পারি আমরা। আহ একটু নিশ্চয় আপনিও জানেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রতিটি জায়গায় আপনি যদি ফেসিবাদ মুক্ত আমরা হতে পারিনি। প্রতিটি জায়গায় সেই মানে গত সরকার সময় যে লোকগুলা ছিল, সেই লোকগুলো রয়ে গিয়েছে। তারপরে বই মানে প্রায় অনেকগুলো, প্রায় কয়েক কোটি বই প্রস্তুত থাকার কথা থাকলেও আহ মানে টেন্ডার সমস্যা, আর কিছু সমস্যা, আন্তর্জাতিক ওই এক্সপোর্ট ইম্পোর্ট যেখানে বলি মানে। এবং পাশাপাশি কিন্তু কিছু আরো কিছু পরিমার্জনের বিষয় ছিল। আসলে সবকিছু মিলিয়ে যে প্রিন্টিং এর যে বিষয়টি বা ছাপাখানায় যে অর্ডারটি শেষ পর্যন্ত দিয়েছে, সেটা আসলে যথাসময়ে আসলে ইচ্ছে থাকার পরেও হয়তো আর কি হয়ে ওঠেনি, এমনটি আপনি মনে করেন আশা করি। এটা তো অবশ্যই, কারণ আপনি তো নিশ্চয় জানেন অনেক বিষয়ে পরিবর্তন করতে গিয়ে অনেক জায়গায় নতুন করে অনেক প্রকাশনা করতে হয়েছে, ছাপাইতে হয়েছে। আর ছাপানোর ক্ষেত্রে কাগজ আনা, কাগজ প্রিন্টিং, ওখানে অনেক 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 কিছুই এর সঙ্গে ইনভলভ আছে, রাইট?
জন্য আমি মনে করি একটু সময় লেগেছে। সেক্ষেত্রে আমি যতটুকু জানি আমাদের জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড দুঃখ প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকে অনেকভাবে উদ্যোগ নিয়েছে যত দ্রুত পাওয়া যায় মানে দেয়া যায়, এবং আপনি নিশ্চয় জানেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে অনেক প্রায় 80 থেকে 85% শিক্ষা প্রতিষ্ঠান আমি যত জানি পাঠ্যপুস্তক দেয়া হয়ে গেছে, বাকিগুলো দেওয়ার জন্য সবসময় চেষ্টা করছে। তবে সত্যি কথা বলতে এটা কোনোভাবে কাম্য না। আমার সমস্যা থাকতে পারে, জি রলি, এটারই সাথে একটি বিষয় একটু জানতে চাই যে আমরা কয়েকটা পত্রিকায় দেখেছি যে আসলে বিগত যে ফ্যাসিবাদের যে দোসররা ছিল তারাও নাকি একইভাবে এই পাঠ্যপুস্তক যে অর্ডারটি তারা নাকি টেন্ডারে কার্যক্রম হিসাবে তারাই ছাপানোর দায়িত্ব হিসাবে পেয়েছে। এটি কি আপনি জানেন, বা এটি আসলে যদি হয়ে থাকে তাহলে বিষয়টি কতটুকু আসলে ভালো দেখায়? না, এটি তো আপনি নিশ্চয় জানেন, বাংলাদেশে আমরা পাঠ্যপুস্তক আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের প্রিন্টিং যে ছাপাখানা যে বলি আমরা, স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও যে কোনো কারণে আমাদের পার্শ্ববর্তী একটি দেশে আমরা ছাপাখানার ব্যবস্থাটা বা ছাপানোর ব্যবস্থা করা হতো। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে বিষয়টি হয়েছে, সেই ছাপাখানার একটু পরিবর্তনে মানে বাংলাদেশে আমরা অনেকগুলো কাজের উদ্যোগ নেওয়ার পরেও পার্শ্ববর্তী যেখানে আমাদের ছাপার কথা ছিল সেখানে থেকে আর আমাদের বাংলাদেশের ছাপার দুইটার কম্বিনেশন একটু সমস্যা হচ্ছিল, যেটা আপনি প্রশ্নে আপনার আসছিল যে সেই সমস্যার জন্য হয়তো যে কোনো কারণে এখানে কাজের মানে বিঘ্ন ঘটতে পারে। সেক্ষেত্রে তথ্য নির্ভর বলা জি যায়। রলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম আমাদের এশিয়ান টিভির প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলির সাথে, এবং তার কাছ থেকে আমরা মূল্যবান বিষয় শুনেছি এবং উনি শেয়ার করেছেন। দর্শক, ইতিমধ্যে সকল পত্রিকাগুলোই আমার হাতে এসে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে শুরু করতে চাই দৈনিক প্রথম আলো পত্রিকা দিয়ে। পত্রিকাটি নতুন দল গঠন নিয়ে যে প্রধান শিরোনামটি করেছে, নতুন দলের শীর্ষ 6টি পদ নিয়ে সমঝোতা। নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। নতুন ছাত্র সংগঠনের শীর্ষ 2 পদে আসতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সমন্বয়ক। শহীদদের ফুল আজ শ্রদ্ধায় স্মরণ করল জাতি, মহান শহীদ দিবস পালিত। যে বিষয়টি আমরা আলোচনা করেছি একটু আগেই, 7 কোটি বই এখনো ছাপা হয়নি। দর্শক, এমনটি ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক নয়া দিগন্তে। পত্রিকাটি বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার নিয়ে প্রধান শিরোনাম করেছে, ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। এবং একটি ছবিও পত্রিকাটি প্রথমেই ছাপিয়েছে, দেখা যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি জানাতে মানুষের ভিড়। এবং ডান পাশে আরও একটি শিরোনাম আছে, মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন, বললেন প্রধান উপদেষ্টা। কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয়, বললেন বিএনপি। এবং শেষের দিকে পত্রিকাটি আরও কিছু শিরোনাম করেছে, সেটিও আমরা দেখে নিতে চাই। আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি, বললেন ডাক্তার শফিক। আজহারের মুক্তির দাবিতে 25 ফেব্রুয়ারি গণ অবস্থান। এবং রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্য তেলের সংকট কাটেনি, অর্থাৎ বাজার দর নিয়ে পত্রিকাটি শেষ এমনই একটি শিরোনাম করেছে। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। পত্রিকাটি একটু ভিন্ন খাতে যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, রাজধানীতে চাপাতি আতঙ্ক, নেপথ্যে কিশোর গ্যাং। রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের 40% কিশোর। এবং একই শিরোনাম, অমর 21-এ পালিত, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। পাশে একটি ছবি দেখা যাচ্ছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় অলিম্পিয়াড পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এমনই একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আরও আছে, সঞ্চয়পত্র ভেঙে খাচ্ছে মানুষ। 3 মাসে 25,625 কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকরা।
মজুরি বাড়ছে না, জিনিসপত্রের দামও ঊর্ধ্বমুখী, যার কারণে মানুষ সঞ্চয় ভাঙছে, বলেন ডক্টর জাহিদ হোসেন। এবং আরও আছে, লেজুর বৃত্তি নয়, নতুন রাজনীতি নির্মাণ করবে ছাত্ররা, একান্ত সাক্ষাৎকারে আবু বাকের মজুমদার। আজ আত্মপ্রকাশ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন ছাত্র সংগঠন। এবং শেষের দিকে আরও যেটি আছে আমরা দেখতে পাচ্ছি, নিয়ন্ত্রণহীন সয়াবিন তেলের বাজার, আমদানি বাড়লেও প্রভাব নেই বাজারে, চিনি ছোলাসহ রমজান মাসের চাহিদায় শীর্ষে থাকা 9 পণ্যের আমদানি বেড়েছে। দর্শক, আমরা আসলে যেমনটি দেখছিলাম যে নিয়ন্ত্রণহীন সয়াবিন তেলের বাজার, এটি নিয়ে আসলে একটু কথা বলতেই হয়। সামনে আর মাত্র 1 সপ্তাহ বা তারও কম সময়, তারপরেই কিন্তু শুরু হতে যাচ্ছে রমজান মাস। এবং এই রমজান মাসে কিন্তু আসলে ইফতার সামগ্রী থেকে শুরু করে রান্নার বিভিন্ন উপকরণে এই সয়াবিন তেলের চাহিদার অনেক বেশি থাকে। আমরা দেখেছি যে গত 6 মাস ধরেই কিন্তু আসলে এই সয়াবিন তেলের সংকট, মানুষের পকেটে টাকা থাকলেও কিন্তু আসলে টাকা দিয়ে যে প্রয়োজনীয় তেল কিনবে এমন আসলে কিন্তু পাচ্ছে না, যে কারণে আসলে এটি নিয়ে পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়ে শিরোনামটি করেছে। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো, এবং আমরা আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।